আর এরকম একটা পরিস্থিতিতে ঠিক আগামীকাল বিকেলে অর্থাৎ সোমবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন এবং এই জায়গা থেকেই জল্পনা, তাহলে কি আগামীকাল পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর? প্রতিনিধি মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে যেখানে এসআইআর সম্পূর্ণ করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন, পশ্চিমবঙ্গেও ভোটের আগে এসআইআর হবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরে একটা জল্পনা চলছে, রাজনৈতিক চাপানোতরা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আগামীকালের এই সাংবাদিক বৈঠকের পরেই কি সব জল্পনার অবসান ঘটতে চলেছে? একেবারেই অন্তত তেমনটাই ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা পাচ্ছি এবং আগামীকালই এসআইআর ঘোষণা হবে। পশ্চিমবঙ্গ সহ অন্ততপক্ষে 10 থেকে 15টি রাজ্যের এসআইআর এই দফায় হবে এবং সেরকমটাই আগামীকাল ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যেটা আমরা জানতে পারছি যে 1 নভেম্বর থেকেই এসআইআর শুরু হবে। পশ্চিমবঙ্গ সহ এই 10 থেকে 15টি রাজ্যে এসআইআর শুরু হবে 1 নভেম্বর থেকে এবং 3 মাসের সময়ের মধ্যে এসআইআর এর যে গোটা যে রোল রিভিশন সেই গোটা কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। প্রিয়াঙ্কা, অর্থাৎ আগামীকাল বিকেলে যে সাংবাদিক বৈঠক রয়েছে সেই সাংবাদিক বৈঠক থেকে কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর কবে শুরু হচ্ছে। সামনেই ভোট আর বিজেপির হাতিয়ার এসআইআর, পাল্টা চড়া সূত্রের মূলের এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস। ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত। তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না, কিন্তু 1 কোটি নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয় তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব। বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ হয়, ইলেকশন কমিশনকে আমরা শায়েস্তা করব। এসআইআর ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন, এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের বঙ্গে বিজেপি চাইছে এই এসআইআর কে হাতিয়ার করতে, নেতাদের মুখে তাই হুঙ্কার। এসআইআর ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট। ওই খেলার পার্টি 2,75,00,000 আর রাষ্ট্রবাদী বিজেপি 2,33,27,000। গ্যাপ কত? 42 লাখ। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি, কুৎসা করছে। এখন ভোটার লিস্টে কারচুপি করতে নেমেছে। যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে, কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। রাজবংশী কারা হিন্দু, মতুয়া কারা হিন্দু, ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে, মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে। এসআইআর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে, এই আশঙ্কা অনেকেরই, যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা। এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস। একজন বাংলাদেশি মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না, আজকে এই মঞ্চ থেকে আমি বলে গেলাম। এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন, আমি এই কথাও বলবো। সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন। যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্টে উঠবে, অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই।
এসআইআর এর সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা শুধু মুসলিম 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 বলছেন, তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। সেই কারণে নাটক করতে নেমেছেন। এসআইআর এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন? নিউজ 18 বাংলা। সোমবার পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর। ভবানীপুরের শুভেন্দুর এসআইআর বার্তা। ভবানীপুর বিজেপির জায়গা মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। বিজেপি ভবানীপুর ধরে রাখবে চ্যালেঞ্জ শুভেন্দুর। বিএলওরা চাপে থাকলেও ভয় না পাওয়ার বার্তা বিরোধী দলনেতা। এই জায়গাটা ভারতীয় জনতা পার্টির জায়গা, অতএব এই জায়গা ভারতীয় জনতা পার্টি ধরে রাখার কাজ করবে। বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? বুথ আছে 267, ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে 266টাতে। ম্যাপ উইথ রোল 85,399, পার্সেন্টেজ হচ্ছে 41.49। এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। ভবানীপুরে বারবার হেরেছে বিজেপি। কটাক্ষ অরূপের। ক্ষমতা থাকলে ভবানীপুরে লড়ুন, চ্যালেঞ্জ অরূপের। শুভেন্দু অধিকারী যদি সত্যি সত্যি দম থাকে, যদি বাপের বেটা হয়ে থাকেন, উনি কেন ভবানীপুরে এসে দাঁড়ান? উনি কাউকে গাছে তুলে দিয়ে, বিজেপির কোন মন্ডলের কার্যকর্তাকে গাছে তুলে দিয়ে বার খাইয়ে দাঁড় করিয়ে দিলেন, তারপর নিজে যেন পালিয়ে না যান। একটার পর একটা নির্বাচন গেছে, লোকসভা থেকে বিধানসভা সর্বত্র পরাজিত হয়েছে। এই জায়গায় নিজের দলের কর্মীদের মনোবল বুস্টাপ রাখার জন্য তিনি যে কাজ করছেন, সেই কাজটা আমরা বুঝতে পারছি দয়া করে করতে হচ্ছে। কিন্তু এর আগের অভিজ্ঞতায় শুভেন্দু নিজেই বলেছিলেন উনি ভবানীপুরে দাঁড়াবেন। উনি যেন ভবানীপুরেই ভোটে লড়েন, প্রতিদ্বন্দ্বিতা করেন, উনি যেন পালিয়ে গিয়ে অন্য কাউকে বলির পাঠা না করেন। মুসলিম ভোট চান না এ কথা কোনোদিন বলেননি, দাবি শুভেন্দু অধিকারীর। আর এই নিয়েই তরজা। তৃণমূল কটাক্ষ করে বলছে মুসলিম ভোট ছাড়া এ রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারবে না। এটা বুঝতে পেরে ভোটের আগে এখন এভাবে সুরবদল। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। শুভেন্দু অধিকারী এই দাবি করলেও এর আগে নানা সময়ে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে নানা কথা। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। এখানেই শেষ নয়, রীতিমতো হুমকির সুরও শোনা গিয়েছে। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না। আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। গত কয়েক বছরে বিধানসভা লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পেছনে বড় ফ্যাক্টর মুসলিম ভোট। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% মুসলিম। 25% থেকে 90% মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা 146টি। 24-এর লোকসভা ভোটে এই 146 আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল 109টিতে, বিজেপি 25টিতে। 21-এর বিধানসভা ভোটে 146 আসনের মধ্যে 131 আসনে জেতে তৃণমূল, বিজেপি জেতে 14 আসনে। এই অঙ্ক মাথায় রেখেই কি শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর? তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে না পারলে যে এই রাজ্যে ভালো ফল করা কঠিন, সেটা বুঝতে পেরেই কি ভোটের আগে এখন সুরবদল? ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না।
আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী সব দিয়েছেন, ভারতীয়দের দিয়েছেন, জাত দেখেননি, ধর্ম দেখেননি। কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায়, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায়, আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে, তাই একে ঢুকতে দেব না, ভোট দিতে দেব না। এটাই হলো সমস্যা। সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী, তো ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে। এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি। বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আর 2 নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন, রক্ষা কবচ আজ নেই। এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে, নরম নরম। আমি মুসলিম ভোট চাই না, এ কথা কোনোদিন বলি না। নিউজ 18 বাংলা। ভোট পাই না। ফের সংখ্যালঘুদের বার্তা বিরোধী দলনেতার। এসআইআর মানেই এনআরসি নয়, ভবানীপুরে মন্তব্য শুভেন্দু অধিকারীর। এসআইআরে হিন্দুদের একাংশের বিপদ, রাজবংশী মতুয়ারা বিপদে পড়ছেন অভিযোগ কুণাল ঘোষের। দিশাহীন রাজনীতি বিজেপির তোপ তৃণমূলের। আপনাদের এত চিৎকার কেন, ঘেউ ঘেউ করছেন কেন? এসআইআর মানে এনআরসি বলছেন কেন? আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না, আমরা চাই কিন্তু দেয় না। আমরা তো বারে বারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম এসআইআর এ বাদ যাবে না, যেভাবে বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি এসআইআর এর পরে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে, সেই ভোটার তালিকায় নির্বাচন হবে। এসআইআর যাচ্ছে না, আর একটু কদিন যাক, মিলিয়ে নেবেন। এসআইআর নামক বাঁশটি বেশি ঢুকবে, হিন্দুদের সমস্যাটা সব থেকে বেশি। আজকে শান্তনু ঠাকুরকে বলতে হচ্ছে এসআইআর এ নাম বাদ গেলে সিই এর ক্যাম্প করতে হবে। কেন বলতে হচ্ছে? বিজেপি মাঝপথে ফেঁসেছে এই মানুষকে নিয়ে ছেলে খেলা করতে গিয়ে, আগুন নিয়ে খেলতে গিয়ে। এসআইআর যে পদ্ধতিতে করতে চাচ্ছে বিজেপি, সেটা হিন্দু মুসলমান সবার পক্ষে খারাপ। ওরা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে ভোটার লিস্টটা ম্যানিপুলেট করতে চাইছে। উত্তরেও পাখির চোখ, সংখ্যালঘু ভোট। অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক সংখ্যালঘুদের একাংশের। কোচবিহারে বিজেপির রাজ্যসভার সাংসদের সঙ্গে বৈঠক, সৌজন্যমূলক সাক্ষাৎ দাবি করছেন অনন্ত মহারাজ। বিজেপি সাংসদকে কটাক্ষ তৃণমূলের। আমার এখানে যে মুসলিম মানুষগুলো আসছে, এদের সঙ্গে আমাদের হিস্টোরিক্যাল কি সম্পর্ক সেই বিষয়ে একটু ডিসকাস হবে। এরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর, আনডিবেটেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম। না না না, আমাদের সংগঠনের সদস্য নয়, এটা সাধারণ মানুষ। সাধারণ মানুষ। এই আমাদের এখানে জিওগ্রাফিক্যালি আমরা কি ছিলাম, আমরা এতদিন যাওয়ার কি করে জীবনযাপন করেছি, ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, সেইটা ডিসকাস হবে। আসলে এটা বিজেপির দ্বিচারিতা ছাড়া কিছু নেই, সেটাই স্পষ্ট হচ্ছে। ভোট এগোচ্ছে বলে বিভিন্ন ধরনের কর্মসূচি করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ উপলব্ধি করছে যে তারা কতটা মানুষ দরদি বা বিভিন্ন সমাজের মানুষের দরদি, সেটা তাদের কর্মকাণ্ডে স্পষ্ট হয়েছে। মুসলিম সমাজ হোক, রাজবংশী সমাজ হোক, সাধারণ মানুষ হোক, সকলের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় সার্বিকভাবে কাজ করে চলেছে। ফের খেলা হবে 26-এ পশ্চিমবঙ্গ জুড়ে খেলা। ফের অনুব্রতর মুখে খেলা হবে স্লোগান। সাঁইথিয়ায় ফুটবল ম্যাচের উদ্বোধন, আর সেই উদ্বোধনে খেলার বার্তা দিচ্ছেন অনুব্রত মণ্ডল। 26-এ ইলেকশনের আগে মাঠ পরিষদ এখানে খেলা স্টার্ট করেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে খেলা হবে, চিন্তা করেন না, খেলা একসময় হবে এবং আপনারাও খেলবেন, আমরাও খেলবো, সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করব, কথা দিয়ে গেলাম। খেলে হারবো না, খেলে জিতবো। একদিকে আমরা শুনলাম অনুব্রতর মুখে খেলা হবে স্লোগান, অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বুলডোজার হুঁশিয়ারি দিচ্ছেন। 26-এ বুলডোজার খেলা, ফের সুকান্তর বুলডোজার হুঁশিয়ারি। চামড়া তুলে ডুগডুগি বাজানোর হুঁশিয়ারি দিয়ে তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের।
কিছু মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেব? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করছে। বিজেপির সরকার 26-এ তৈরি হবে, নো এফআইআর, নো কোর্ট, ফ্যাসলা অন দা স্পট হবে। তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না, সামনে থানার সামনে বুলডোজার থাকবে। আর যারা এই ধরনের অপরাধ করবে, বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে, ও দাদা আছেন নাকি, এবার মজাটা দেখুন, মজা কাকে বলে। বুলডোজার খেলা হবে, সেই দিন আসছে। তাই তৃণমূল ঘাবড়ে গেছে। পাল্টা সুকান্তকে এক হাত কুণালের, সুকান্তর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে সরব তৃণমূল নেতা। আর না এলে কি খেলা হবে সেটা একটু বলে রাখুন। একই সঙ্গে বিজেপি সরকার তো আসবে না, তো সরকার এলে নয় বুলডোজার খেলা হবে, এইসব কথাবার্তা বলছেন, প্ররোচনা দিচ্ছেন, হিংসা ছড়াচ্ছেন। তো না এলে কি হবে, তো সেইগুলো একটুখানি উনি বলে রেখে দিন। না এলে এইটা হবে, যেগুলো ওনাদের করতে হবে, তো সেগুলো একটুখানি বলে রেখে দিন। পশ্চিমবঙ্গে গেরুয়া ফতোয়া, মাছ মাংসের দোকান বন্ধ করার নির্দেশ। 26 এবং 27 অক্টোবর দোকান বন্ধ রাখতে ফতোয়া, কারণ ছট পুজো উপলক্ষে বিজেপির নির্দেশ। অন্ডালে বিজেপি কর্মীদের হম্বিতম্বিতে বিতর্ক দানা বেঁধেছে। মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হুমকির অভিযোগ। বিজেপি কিছু ছেলে এসে বলছে ছট পুজোর জন্য দোকানটা বন্ধ রাখতে হবে। আমি ওদেরকে বললাম, ছট পুজো যারা জিনিস কিনবে তারা ফল দোকানে কিনবে, মাংস দোকান নিশ্চয় কিনবে না। ততই মাংস দোকানের সঙ্গে ছট পুজো কি সঙ্গে আছে? ওরা বলছে না, সব মাংস দোকান বন্ধ আছে, আপনাকে রোডের উপর দোকান ব্যবসা করছেন, আপনাকে বন্ধ রাখতে হবে। আমি বললাম না, আমি ব্যবসা বন্ধ রাখবো না। তো ওরা ধমকি বলুন, যে থ্রেট বলুন, একটা দিয়ে গেল যে কালকে খুলে রাখবেন, দেখবো। এটা জবরদস্তি দোকান বন্ধ করা বা ইয়ে করার জন্য আমরা নেই। আমরা একটা রিকোয়েস্ট করলাম যে দেখুন, এই একটা যে পুজো, রাস্তা ধোয়া হয়, ঝাড় দেওয়া হয়, এবং সেই জায়গাতে যদি এরকম একটা মাংসর মানে কাটার জল বা মাছ মানে সেটা যে অপবিত্র যেন না হয়, তার চেষ্টার জন্যই তাকে দোকানগুলোকে বন্ধ করতে বলা হয়েছে। শুনলাম যে অন্ডালে কিছু ব্যক্তি যারা বিভিন্ন ভাবে যারা বাজারে মাছ এবং মাংসের দোকানকে যারা বন্ধ করার জন্য ফতোয়া জারি করেছে। আমরা চাই যে এই অন্যায় বন্ধ হোক। অন্যায় যারা করেছে এবং যারা হুমকি দিয়ে এসেছে মাংস এবং মাছের দোকানে, আমরা প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানাবো তাদের নামে, এবং প্রশাসনকে বলবো যে দ্রুত যেন এর আইনি ব্যবস্থা গ্রহণ করে। নজর রাখবো ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতার নাবালক ছেলে। খেজুরির ঘটনা, খেজুরিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতা নাবালক ছেলের। প্রতিনিধি সুজিত আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, দেখো, ঘটনা যে ঘটেছে একেবারে নিন্দনীয়, এবং যে ঘটনা খেজুরিতে ঘটেছে সেখানে বলা যায় যে পুলিশি পদক্ষেপ শুরু হয়েছে, কিন্তু মানুষজন চাইছেন যে এই যে ঘটনা তার যেন উপযুক্ত শাস্তি পায় এবং তদন্ত করে দেখা হয়। কেন না, যেখানে খেজুরিতে নাবালিকা বা শিশুর ধর্ষণের ঘটনা, সেখানে বিজেপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ। কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান তিনি টাকা বিনিময়ে বিষয়টিকে চাপা দেওয়ার একটা বলা যায় পদক্ষেপ নিচ্ছিলেন, যদিও সেটা সফল হয়নি। শেষ পর্যন্ত পুলিশ জানতে পেরে পুলিশের কাছে খবর যাওয়ার পর পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে, কিন্তু গোটা ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে খেজুরি ঘিরে। মেডিকেল রিপোর্ট না পেলে বাচ্চা ছেলে মেয়েদের ব্যাপার, মেডিকেল রিপোর্ট না হলে আমি এই জন্য থানায় পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ওটা আইনজল। তারা দুজন পক্ষ আমার কাছে এসেছিল ঘটনাটা জানানোর জন্য। সেই ঘটনা যা জেনেছি, জানার পর থানায় পাঠিয়ে দিয়েছি, মেডিকেল রিপোর্ট করবে তারপর কি হয়। ও প্রথমে বাড়িতে এসে বলেনি, সন্ধ্যেবেলা থেকে ও মা জিজ্ঞেস করছে, বলছে এরকম কেন, কি হয়েছে, তখনই ও বলেছে। না, গ্রামের বসেছিল, কিন্তু আমরা গ্রামের স্টেপ নিয়ে আমরা আইনি করতে এগিয়ে গেছি। তো আমরা ওনাদের কারো কথা শুনিনি, আমরা বসতে চাইনি, ওরা বসছিল, তো ওদের কথা আমরা মান্যতা দিই। আমরা ন্যায় বিচার চাইছি।
আর এবার নজর রাখবো জঙ্গলমহল থেকেই জঙ্গল বিক্রি। ভুয়ো নথি তৈরি করে বন দফতরের আস্ত শালবন বিক্রি করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ ঝাড়গ্রামে। আর এই বিষয়ে বন দফতর নাকি কিছুই জানতো না। অভিযোগ প্রকাশ্যে আসার পরে তারা সরকারি জমিতে বোর্ড বসিয়েছে। বন দফতর দাবি করছে কয়েকজনকে তারা নোটিশও ধরিয়েছে। প্রায় 64 একর জমিতে শালবন, বন দপ্তরের সম্পত্তি। এরকম একটি সরকারি জমি দখল করে বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামের মানিকপাড়ায়। বিক্রি হয়ে গেছে তো আমরা তো জানি নাই। তো বনটা যদি বিক্রি হয় তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে আর কিভাবে আমরা বাঁচবো? এইভাবে যদি সবকিছু জায়গা আমাদের চলে যায়, বাপসি সম্পত্তি জায়গাও চলে যাচ্ছে, শালবনও চলে যাচ্ছে, তাহলে আমরা বাঁচবো কি করে, খাবো কি করে? মানিকপাড়ার আমডিহাতে বন দপ্তরের জমি, শয়ে শয়ে শাল গাছ। অভিযোগ এই সরকারি জমি হাতিয়ে নেওয়া হয়েছে, তারপর বিক্রি করে দেওয়া হয়েছে অর্চনা মল্লিক নামে এক মহিলাকে। 64 একর শালবন বিক্রি করে দেওয়ার অভিযোগ, অথচ বন দপ্তরের দাবি তারা নাকি কিছুই জানতো না। অনেকেরই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? ফরেস্ট ল্যান্ড আছে, আমাদের রেকর্ড আছে, আমাদের নোটিফিকেশন আছে, তো কোনোভাবে ওটা একটা প্রাইভেট লোক নামে হয়ে গেছিল। ওখানে শাল জঙ্গল যে আছে ও দাঁড়িয়ে আছে, কোনো গাছ ওখানে কাটা হয়নি, তো পুরো জঙ্গল ওরকমই আছে। কিন্তু তারপরে বিএলএলআরওকে রেঞ্জ অফিসার চিঠি করেছি, আর যার লোক নাম হয়েছে ও লোককেও নোটিশ দেওয়া আছে কি কোনোভাবে কোনো কাজ ওখানে হবে না। শাল বনভূমিকে কেউ না কারা মোটামুটি চক্রান্ত করে এটাকে বিক্রি করেই দিয়েছে অলরেডি। এবং সেই ব্যক্তির নাম শুনলাম যে অর্চনা মল্লিক, তার নামে নাকি রেকর্ডও হয়ে গেছে। এই প্রথম নয়, আগেও ঝাড়গ্রামের পাত্রা গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ ওঠে। প্রায় 125 জনের জমি হাতিয়ে বিক্রি, এমনকি পাত্রা পঞ্চায়েত অফিসের জমিও বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়। ফের সেই ঝাড়গ্রামেরই এবার বন দপ্তরের বিরাট শালবন বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। দেখুন, চাষের জমি ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এই চাষের জমি মাসের পর মাস জল জমে রয়েছে, আর এর জেরে চাষ করতে পারেননি কৃষকরা। হুগলির খানাকুলের এই সমস্যার ছবি দেখানো হয় নিউজ 18 বাংলায়। আর 3 দিন, শুধু 3 দিনের মধ্যে পদক্ষেপ, ধান্যঘড়িতে সেচ নালা খননের কাজ শুরু। দেখুন, এটা কোনো জলাশয় নয়, চাষের জমি। একদিকে বৃষ্টির জল, আরেকদিকে ডিভিসি ছাড়া জল। জোড়া ফলায় বিধ্বস্ত হুগলির খানাকুল। মাস চারেক ধরে জল জমে রয়েছে খানাকুলের বিস্তীর্ণ চাষের জমিতে। এর জেরে চাষ তো দূরের কথা, বীজ পুঁততে পারেননি কৃষকরা। বুধবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। 3 দিনের মধ্যেই পদক্ষেপ। শনিবার থেকে শেষ নালা খননের কাজ শুরু করেছে সেচ দপ্তর। কেউ কোথাও বেরোতে পারছে না, চাষ তো কোনোই, ধান চাষ আর কিছুই হলো নি বর্ষা। এবারে এই আলু চাষও পেছিয়ে যাচ্ছে। প্রশাসন কাজ শুরু করেছে, যে প্রশাসনকে আরও সেই জানাচ্ছি যে আর একটা ঘাই আমাদের যেন অবিলম্বে দেয়। চ্যানেলকে ধন্যবাদ। খানাকুলের 3টি পঞ্চায়েত এলাকা, মারখোনা, জগৎপুর এবং ধান্যঘড়ি। এই 3টি পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে অরোরা খাল। পাশেই বিঘার পর বিঘা চাষের জমি। এই খালে স্লুইস গেট তৈরি করা হচ্ছে, তাই বাঁধ দেওয়া হয়েছে। এর জেরে জমা জল বেরোতে পারছে না। জল জমে চাষের জমিতে। মাসের পর মাস ধরে সমস্যায় কৃষকরা। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরে পদক্ষেপ। সেচ দপ্তরকে চিঠি দিয়ে সমস্যার কথা জানায় খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি। শনিবার থেকে ধান্যঘড়িতে সেচ নালা খননের কাজ শুরু হয়। সেই সেচ নালার মাধ্যমে চাষের জমি থেকে জমা জল গড়িয়ে পড়বে অরোরা খালে। পঞ্চায়েতের সাথে আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে, এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জানানোর ফলে গতকাল ওনারা আসলেন, উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায়, তার কাজ শুরু হয়েছে। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে আরও এক ধাপ। নো কস্ট মডেলে শুরু হলো শিলাবতী নদী এবং শোলাটোপা খাল সংস্কারের কাজ। এই মডেল অনুযায়ী রাজ্য সরকারের কোনো খরচ হবে না। নদী এবং খালের ড্রেজিং করা মাটি বিক্রি করবে ঠিকাদার সংস্থা। লাভের একটা অংশ রেখে বাকি টাকা দেবে রাজ্যকে। কেন্দ্র না করে দিয়েছে, তাই রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান। এর জন্য রাজ্যের বাজেট 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে। মাস্টার প্ল্যানের সেই কাজে এবার আরো এক ধাপ। নো কস্ট মডেলে শুরু হলো নদী এবং খাল সংস্কার। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লক। এখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। মুর্শিদনগর থেকে 23 কিলোমিটার এই নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। দাসপুর 2 নম্বর ব্লকে শোলাটোপা খাল, এখানেও প্রায় 15 কিলোমিটার খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। নামানো হয়েছে আর্থ মুভার। যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে, উপর থেকে কাজটা শুরু হবে। মিডিল পজিশন আজকে এটা সিমলা হল, দাসপুরের 7 অঞ্চলের আমাদের ড্রেজিং এর কাজ শুরু হলো। খাল এবং নদী ড্রেজিং এর কাজ করছে ঠিকাদার সংস্থা। চুক্তি মতো এই কাজে রাজ্য সরকারের কোনো খরচ হবে না। খাল এবং নদী থেকে তোলা মাটি বিক্রি করবে ঠিকাদার সংস্থা। লাভের টাকার একটা অংশ নিজেদের কাছে রাখবে, বাকি টাকা দেবে রাজ্যকে। এটাই নো কস্ট মডেল। এভাবেই ঘাটালে 36টি খাল এবং নদী সংস্কার করা হবে। নো কস্ট ড্রেজিং হবে। এটা নদী খনন, নদীর যে মাটি পলি জমে আছে এগুলোকে উত্তোলন করে ডিসেল্ট করা। এটা প্রায় 23 কিলোমিটার। এটা প্রায় এক্সপেক্টে 2 বছর মোটামুটি সময় আছে। দাসপুর 2 ব্লকে শোলাটোপা খাল, সেটা সংস্কারের কাজ, মানে ড্রেজিংয়ের কাজ, তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে। এবং দাসপুর 1 ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাবতীর যে নিম্নতম কোন পোর্শনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে, ড্রেজিংয়ের কাজ শুরু হবে। তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত, সেগুলো খনন করা হবে। কালী পুজোর আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, ঘাটালের সাংসদ দেব। বৈঠক শেষে জানানো হয় কালী পুজো মিটলেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। সেই মতো শুরু হয়েছে নদী এবং খাল সংস্কারের কাজ। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।